বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নাইম শেখ, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকের এই পর্বে থাকছে অনার্স, মাস্টার্স এবং যারা ডিগ্রিতে রয়েছে তাদের জন্য ভিডিওটা। মূলত যারা অনার্স, মাস্টার্স এবং ডিগ্রিতে পরীক্ষা দিয়ে থাকে বোর্ড পরীক্ষায় যে উত্তরপত্রটা দেয়া হয়, সেই উত্তরপত্রে কিভাবে উত্তরপত্রটা ফিল আপ করতে হয় কভার পেজটা এবং আরও কিছু যে বিষয়াবলী রয়েছে সেগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটা। তো আমরা শুরু করি। দেখি, প্রথমে আমাদের উত্তরপত্র দেয়া থাকে, সেই উত্তরপত্রের কভার পেজে প্রথমে এরকম একটা ফরম্যাট থাকে। তার মানে একজন ছাত্রছাত্রীর তার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশাপাশি সে কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছে যেটা হচ্ছে পত্রকোড, পাশাপাশি সে কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম কিছু এক্সামিনেশন কোড থাকে। এই সব কিছু মিলে আমাকে কভার পেজটা সঠিকভাবে পূরণ করতে হয়। তাহলে একজন ছাত্রছাত্রী যদি সঠিকভাবে কভার পেজটা পূরণ করতে পারে তাহলে তার রেজাল্ট আসতে কোনো প্রকার অসুবিধা হয় না। তাহলে সবসময়ের জন্য আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এগুলো যেন আমরা সঠিকভাবে পরীক্ষার হলে পূরণ করতে পারি। এখন অনেকে হয়তো পরীক্ষায় নতুন, তো সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটগুলো সম্পর্কে অবগত নয়, এই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে যাতে করে পরীক্ষার হলে গিয়ে তোমার যে অজানা বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি পূর্ব থেকেই জানতে পারো। তো এরকম একটা ফরম্যাট থাকবে, ফরম্যাটের শুরুতেই কভার পেজ যেটা তুমি পাবে সেখানে এরকম থাকবে পরীক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে। তার মানে এইখানে যে একটা বক্স থাকবে সেই বক্সের ভিতরে তোমার নাম লিখতে হবে। সেই নামটা লিখতে হবে তোমার যে অ্যাডমিট কার্ড দিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দুটোর নামই একই। তো এই ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে যে নামটা থাকবে ওই নাম অনুযায়ী একদম হুবহু ক্যাপিটাল লেটারে, ইংরেজি ক্যাপিটাল লেটারের অক্ষরে আমাকে লিখতে হবে। প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে। সাপোজ আমি যদি এখানে লিখি, মনে করার যে পরীক্ষার্থীর নাম, তো আমার নামটা এখানে আমি লিখলাম যে আমি একজন পরীক্ষার্থী মনে করলাম, তো এখানে নামটা এখানে এমডি নাইম, NAYEM, নাইম শেখ, SHEIKH। তো তোমরা তোমাদের যার যে নাম আছে সেই নামটা ঠিক এইভাবে ক্যাপিটাল লেটারের নামটা স্পষ্ট করে লিখতে হবে। চলে গেল এই ফরম্যাটটা। এটার পরেই দেখবে খাতার উপরে সুন্দর একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা উত্তরপত্রের একটা নাম্বার থাকবে। যদি কখনো তোমার খাতায় কোনো প্রকার সমস্যা হয় বা উত্তরের পত্রে যদি কোনো ঝামেলা হয় বা রেজাল্ট না আসে, সেই ক্ষেত্রে কিন্তু ওই খাতাটা খোঁজা হয়। বা যদি কখনো খাতাটা হারিয়ে যায় সেই ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু খুবই জরুরি। এই নাম্বারটা দরকার হবে তুমি যখন পরীক্ষা দিবে, তখন পরীক্ষার হলে যে যিনি পরিদর্শক থাকবেন অর্থাৎ ডিউটিতে যে স্যার থাকবেন সেই স্যার তোমাকে একটা হাজিরা শীট দিবে। সেই হাজিরা শীটে এই নাম্বারটা লিখতে হবে। এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আসবো। তাহলে আপাতত এটা জেনে রাখলাম, এই নাম্বারটা আমার প্রয়োজন হবে কোথায়, যেখানে আমার একটা হাজিরা শীট দেওয়া হবে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স শীট যেটাকে বলা হয়, সেই শীটের মধ্যে এই নাম্বারটা তুলতে হবে যে ওই খাতাটায় আমি পরীক্ষা দিয়েছিলাম। তাহলে এটাকে আপাতত রাখছি, এটা পরবর্তীতে লাগবে। এরপরে আসি পরীক্ষার্থীর অংশ। এই যে একটা খাতা থাকবে প্রথমে কভার পেজ, যেখানে 2-3টা অংশ থাকবে, তাহলে তোমাকে শুধু ফিল আপ করতে হবে উপরের অংশ। নিচের অংশে কোনো প্রকার হাত দেওয়া যাবে না, কোনো দাগও দেওয়া যাবে না। তো এখন আমরা দেখি এখানে লেখা থাকবে পরীক্ষার্থীর অংশ, তার মানে তুমি পরীক্ষার্থী, তোমার যে অংশটা রয়েছে সেটা তুমি ফিল আপ করবে। প্রথমেই থাকবে পরীক্ষা কোড। যে যে ইয়ারে পরীক্ষা দিচ্ছ, কেউ যদি প্রথম বর্ষে পরীক্ষা দেয় বা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেয়, যেভাবে থাকে অ্যাডমিট কার্ডের উপরে লেখা থাকবে, দেখবে রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, তার উপরে লেখা আছে এক্সামিনেশন কোড, যেটাকে বলা হয় পরীক্ষা কোড। তাহলে পরীক্ষা কোড এখানে যারা প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা কোড 2201, অর্থাৎ 2201, এটা তোমাকে ফিল আপ করতে হবে। অ্যাডমিট কার্ডের উপরে লেখা দেখবে এক্সামিনেশন কোড বা পরীক্ষা কোড বলা হয় এটাকে।
তাহলে এটাকে যদি ফিল আপ করি ঠিক এরকম একটা ফরম্যাট দেওয়া থাকবে। তাহলে আমি সবসময়ের জন্য চেষ্টা করব এই যে নাম্বারগুলো আছে এটাকে প্রথমে সুন্দর করে আগে লিখবো, লিখার পরে আর এই ক্ষেত্রে একটা জিনিস একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তোমাকে কিন্তু একটা খাতায় দেয়া হবে, খাতা কিন্তু একটাই বরাদ্দ তোমার জন্য, এই জন্য আমরা সতর্কতার সহিত যদি পূরণ করি তাহলে ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে দেখি এখন আমি এখানে 2201 আমি একটা ফরম্যাট করে রেখেছি। প্রথমে আগে আমরা কাজ করব এই বৃত্তটাকে আগে মার্ক করব, ওই নাম্বার অনুযায়ী মার্ক করার পরে এরপরে বৃত্তটাকে একদম সার্কেল দিয়ে ভরাট করব। যেমন এরকম এখানে 2 আছে, এই যে 2 তে আমি মার্ক করলাম, 2 আছে এখানে 2 তে মার্ক করলাম, 0 আছে 0 তে মার্ক করলাম, 1 আছে 1 এ মার্ক করলাম। আমার মার্ক করা শেষ হয়ে গেল। মার্ক করা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আমি কি করতে পারি, এটাকে বৃত্তর আগে প্রথমে আগে যে চারপাশে যে বৃত্ত আছে সেটাকে ভরাট করে দেব, তারপরে এটাকে আমি কি করলাম, বৃত্তটাকে ভরাট করে দিলাম। এই হলো 2 2 0 আর হচ্ছে 1 হয়ে গেল আমার হচ্ছে পরীক্ষা কোড ফিল আপ করা। এরপরে চলে আসবো আমি রোল নাম্বার। সাপোজ আমি যে কোনো একটা রোল নাম্বার এখানে লিখে নিয়েছি, তোমাদের যার যে রোল নাম্বার এরকম টোটাল 7 ডিজিটের একটা রোল নাম্বার থাকবে। তোমার যে রোল নাম্বার প্রত্যেকে ওই ঘরই বরাদ্দ থাকবে। তো সেই ক্ষেত্রে রোল নাম্বারও ঠিক একই রকমের পূরণ করবে। যেমন এখানে আছে প্রথমে 4, এই যে 4 মার্ক করে নেব আগে, 3, এরপরে 4, এরপরে 1, 7, এরপরে 2, এরপরে 3। তোমরা যারা এসএসসি এবং ইন্টার এরকম পরীক্ষা দিয়েছো, জাস্ট কিভাবে আসতে পারে সেটা একটু আমি এখানে বলে দিলাম। এখানে 4 3 আবার 4, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। তো তোমার যে রোল নাম্বারগুলো সেগুলো এরকম সঠিকভাবে মার্ক করে নিবা। মার্ক করে নেওয়ার পরে তারপরে তুমি কি করবা, অবশ্যই সেটা বৃত্তটা ভরাট করবা। আর বৃত্ত ভরাট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবা, বৃত্তটা যেন অবশ্যই পরিপূর্ণভাবেই একদম কালো বল পয়েন্টের কালি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে কোনো জেল পেন ইউজ করা যাবে না। তো বল পয়েন্ট দিয়ে পূরণ করবে, ঠিক আছে? তো সেই বল পয়েন্টটা দিয়ে যেন বৃত্তটা সঠিকভাবে পূরণ হয়, যেন ফাঁকা না থাকে। এরপরে আমরা রেজিস্ট্রেশন নাম্বার, তো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমি একটা নমুনা রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছি, ঠিক তুমিও তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখে ফিল আপ করবে। দেখবে 11 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেটা তুমি কি করবে, ফিল আপ করে। প্রথমে এটা করার জন্য আগে কি করব, আমরা মার্ক করে নেব 2 3 2 2 2 2। এখানে আছে লগের 7 2 4 5 5। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেল। রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু অনেকগুলা ডিজিট, সেই ক্ষেত্রে এটাকে একটু আমরা সতর্কতার সহিত আমরা এটাকে বৃত্তটা ভরাট করব। আর বৃত্তটা ভরাট করার ক্ষেত্রে অবশ্যই বলেছি বৃত্তটা যেন কি সম্পূর্ণ বৃত্ত ভরাট করি। অনেকে আছে বৃত্তটা ভরাট করার ক্ষেত্রে অনেক সময় ফাঁকা রেখে দেয়, মানে কেমন ফাঁকা রেখে দেয়, দেখা যাচ্ছে যে পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমাকে অবশ্যই বৃত্তটা যেন কি হতে হবে, অবশ্যই পরিপূর্ণ হতে হবে, যাতে করে তোমার, যেহেতু এটা সম্পূর্ণ কম্পিউটারে দেখবে, তো সেই ক্ষেত্রে আমার এই ডিজিটগুলো পরিপূর্ণভাবে পূরণ করতে হবে। তো প্রথমে হয়ে গেল, আমি এখানে পরীক্ষার্থীর নাম লিখেছি, তোমার নিজের নাম, এরপরে পরীক্ষা কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এরপরেই রয়েছে কোর্স বা পত্র কোড, যেটাকে বলা হয়। কোর্স বা পত্র কোড সম্পর্কে একটু ধারণা দিই, যেটা হচ্ছে তুমি আজকে কি পরীক্ষা দিচ্ছ, তুমি দেখবা তোমার অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা বিষয়ের সামনে একটা কোড রয়েছে, ওই কোডটা তোমাকে লিখতে হবে। এটা হলো বিষয় কোড বা পত্র কোড বা কোর্স কোড, যেটাই বলি না কেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখেছি অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের যে কোডটা 211501। এখানে প্রত্যেকটা বিষয়ের এক একটা কোড রয়েছে। যারা যে বিষয়ে পরীক্ষা দেবে, কেউ ব্যষ্টিক অর্থনীতি দিবে, কেউ সামষ্টিক দিবে, যে যে বিষয় যেদিন যে পরীক্ষা সহজ কথা সেদিন সেই কোডটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এখানে আমি একটা পত্র কোড নিয়েছি, হচ্ছে দেখতে পাচ্ছি 211501।
তাহলে এইগুলাকে একটু আমরা ফিল আপ করে দিলাম। এটা আমার কি হয়ে গেল, 211501। আশা করি পরীক্ষা কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোর্স বা পত্র কোড এটা আমার ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে পরবর্তীতে একটা অপশন থাকবে এরকম ফাঁকা, লেখা আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ। এটা তোমার পূরণ করা যাবে না, বা এটা তোমাকে পূরণ করতে বলা হয় নাই। কক্ষ পরিদর্শক তার মানে তোমার রুমের মধ্যে যেই স্যার কর্তব্যরত থাকবেন অর্থাৎ ডিউটিতে থাকবেন, ওই স্যার তোমার সবকিছু পর্যবেক্ষণ করে একটা সময় দেখবে এখানে সবকিছু ঠিক আছে কিনা দেখে সিগনেচার করবে। এই ঘরটা তুমি ফিল আপ করবে না, এই ঘরটা হচ্ছে কক্ষ পরিদর্শকের। তিনি ওখানে সিগনেচার করবেন এবং তারিখ লিখবেন কক্ষ পরিদর্শকের। সাপোজ এখানে যদি আমি হলে ডিউটিতে থাকি, তাহলে আমি তোমার সবকিছু দেখে ঠিক আছে কিনা, তোমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিক থাকলে আমি তোমার এখানে সবকিছু ফিল আপ করছি না, করার পরেই যে এইখানে কি সিগনেচার করে দেবে যেই তারিখ অনুযায়ী। আমি এখানে লিখলাম 24/8/2025, যেহেতু এটা যে কোনো একটা তারিখ এখানে দিয়ে দিলাম। তো এটা কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এইটা কিন্তু তুমি ফিল আপ করবে না, এটা ফাঁকা রাখবে। চলে গেল। এটাই হচ্ছে প্রথম পেজের কাজ। প্রথম পেজে অর্থাৎ কাভার পেজ যে থাকবে, কাভার পেজের এতটুকুই ফিল আপ করলেই হয়ে যাচ্ছে। কাভার পেজে আর কোনো কিছু নেই। তবে কাভার পেজের আরেকটা জিনিস ইনফরমেশন রয়েছে, তা হচ্ছে এই যে একটা পরীক্ষার যে সিরিয়াল নাম্বার, পরীক্ষাপত্র উত্তরপত্রে যে খাতার যে নাম্বারটা ছিল, এই খাতার এই নাম্বারটা তোমার যখন অ্যাটেন্ডেন্স শিট দিবে কক্ষ পরিদর্শক, তখন ওই নাম্বারটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, আমরা এটাকে আপাতত খাতার নাম্বারটাকে লিখে রাখছি এবং পরবর্তীতে আমি এখন দেখাবো তোমাদেরকে। এরপরে যেটা থাকছে তা হচ্ছে পরবর্তী যেখান থেকে লেখা শুরু করতে হবে, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবে সেই পরীক্ষা দেওয়ার যে পৃষ্ঠাটা শুরু হবে, সেই পেজ থেকে আমি এখন তোমাদেরকে দেখাবো। ভিতরে যে পেজটা থাকবে সেই পেজটা, অর্থাৎ যেখান থেকে আমি লেখা শুরু করব, এই নাম্বারটা আমি আপাতত এখানে রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি? কারণ এটা আমার পরবর্তী অ্যাটেন্ডেন্স শিট যখন আমাকে দিবে তখন আমার লাগবে। তো এখন আমরা যে ফরম্যাটটা লিখবো তা হচ্ছে উত্তরপত্র কিভাবে করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা আমাদের উত্তরপত্রের কভার পেজের পরেই, অর্থাৎ যেখান থেকে লেখা আরম্ভ করতে হবে সেরকম একটা ফরম্যাট চলে আসবে, অর্থাৎ 2 নাম্বার পেজ, পেজ নাম্বার 1 যেখান থেকে লেখা শুরু করতে হবে, কভার পেজের পরবর্তী পেজ। তো এটা লিখে রাখছি যে কভার পেজের একদম নাম্বারটা ছিল, এটা আমার পরবর্তীতে লাগবে না, এই জন্য ওটাকে আমি সাথে নিয়ে আছি। তো ফরম্যাটটা থাকবে ঠিক এরকম করেই, উত্তরপত্র পরীক্ষার্থী কর্তৃক পূরণীয়, তোমাকেই পূরণ করতে হবে। এটা প্রথমে থাকবে ড্যাশ পরীক্ষা ড্যাশ সাল। এখন এইখানে কেউ যদি অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দেয় তাহলে সে লিখবে অনার্স প্রথম বর্ষ বা সম্মান প্রথম বর্ষ। কেউ দ্বিতীয় বর্ষ লিখলে তাহলে দ্বিতীয় বর্ষ লিখবে, যে যে ইয়ারে পড়ে সে সেই ইয়ারটা এখানে লিখবে। তাহলে আমি এক ফরম্যাট অনুযায়ী এখানে লিখলাম, মনে করো অনার্স প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ বা সম্মান প্রথম বর্ষ হয়ে গেল। পরীক্ষা, এই জিনিসটা অনেকেই ভুল করে থাকে। দেখা যাচ্ছে যদি সে এখন দেখাচ্ছে 2025 সালে পরীক্ষা দিয়েছে, সে মনে করছে 2025 সাল না, দেখতে হবে তুমি কত সালের পরীক্ষার্থী। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষার টাইম টেবিল আছে। কেউ যদি দেখা যাচ্ছে 23-24 সেশন হয় তাহলে তার পরীক্ষা হচ্ছে 2024। কেউ যদি 24-25 সেশন হয় তার পরীক্ষা হবে 2025। এই পরীক্ষাটা যে কোনো সালে হতে পারে, কারণ এটা কারো কোর্সটা 1 বছরের জন্য হয়, কারো কোর্সটা 1 বছর 2-3 মাসও লেগে যেতে পারে, 1 বছর 6 মাসও লেগে যেতে পারে, যতদিনই লাগুক, যে ইয়ারেই হোক না কেন, তাহলে তোমাকে অবশ্যই ওই পরীক্ষার সালটা ঠিক করে লিখতে হবে। সাপোজ আমি এখন যেটা লিখছি এটা হলো 2023-24 অনার্স প্রথম বর্ষের জন্য, তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা হবে কত সাল? পরীক্ষা হবে 2024 সাল। তোমরা যখন রুটিন পাবে তখন রুটিনে যে সালটা উল্লেখ করা থাকবে, যে পরীক্ষা 2024, পরীক্ষা 2025, পরীক্ষা 2026, যেভাবেই থাকুক তখন সেই সালটা তোমাকে লিখতে হবে। কারেন্ট যে সাল সেটা কিন্তু ওর সাথে মানে যুক্ত নয়, পরীক্ষা কত সাল সেটা আমাকে লিখতে হবে। তাহলে যেহেতু আমি এখন লিখছি
অনার্স প্রথম বর্ষের সেশন 2023-24 তাদের জন্য এখানে সাল লিখতে হবে 2024। এখন এই 2024 সালে পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে 2025 সালে এসে, তাহলে কি 2025 লিখবে? না, 2024 সালের পরীক্ষা তারা এসে দিচ্ছে 2025 সালে। ফাইন, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে বিষয়, এই বিষয়ের জায়গায় কি লিখব? বিষয়টা হচ্ছে যে যে বিষয়ে বা যে যে সাবজেক্টে অনার্স করছে বা মাস্টার্স করছে বা ডিগ্রি করছে, যেটাই থাকুক না কেন, যা যে যে বিষয়ে অনার্স করছে, কেউ অর্থনীতিতে অনার্স করে তাহলে এখানে অর্থনীতি লিখতে হবে, কেউ গণিত বিষয়ে অনার্স করতেছে তাহলে এখানে গণিত লিখতে হবে, কেউ সমাজবিজ্ঞানে অনার্স করছে তাহলে এখানে সমাজবিজ্ঞান লিখতে হবে। তার মানে সহজ কথা হচ্ছে তুমি কোন বিষয়ে অনার্স করতেছো তাহলে সেই বিষয়টা এখানে লিখতে হবে। তাহলে এখানে আমি বিষয়, আমি অর্থনীতি বিষয়টাই দিলাম, তাহলে এখানে লিখবো আমি অর্থনীতি। যে যে বিষয়ে অনার্স করছে সে সেই বিষয়ে এখানে লিখতে হবে। এরপরে আসবো বিষয়ের শিরোনাম। বিষয়ের শিরোনাম মানে ওই অনার্স প্রথম বর্ষে যদি অর্থনীতি বিষয়ের কথা যেহেতু আমি এখানে বলছি, প্রথম বর্ষে যে বিষয়গুলো রয়েছে, যে সাবজেক্টগুলো তোমাকে পরীক্ষা দিতে হবে, একটা একটা যে বিষয়গুলো, সেই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা নাম আছে। কেউ যদি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা দেয় তাহলে সেই নামটা এখানে লিখতে হবে। কেউ যদি মৌলিক ব্যষ্টিক অর্থনীতি পরীক্ষা দেয় তাহলে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি লিখতে হবে। কেউ মৌলিক সামষ্টিক অর্থনীতি পরীক্ষা দিলে মৌলিক সামষ্টিক অর্থনীতি লিখতে হবে এখানে। তাহলে এই বিষয়টা হচ্ছে অ্যাডমিট কার্ডে তোমার যে বিষয়গুলোর নাম লেখা আছে, যেই দিন যেই পরীক্ষাটা, সেই পরীক্ষার নামটা এখানে লিখতে হবে। আমি যেহেতু ফরম্যাটটা পূরণ করছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, তাই আমি এখানে লিখতেছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ব্যাস, হয়ে গেল আমার এটা লেখা বিষয় শিরোনাম। এবার বিষয় কোড। এই স্বাধীন বাংলাদেশ তুমি যেই সাবজেক্ট পরীক্ষা দিছো সেটার বিষয়ের একটা কোড আছে। আমি কিন্তু দেখো শুরুতে কিন্তু একটা বিষয় কোড লিখেছিলাম, সেই বিষয় কোডটা ছিল এরকম, বিষয় কোড 21, এরপরে ছিল 1501। তার মানে তুমি যেই সাবজেক্টটা পরীক্ষা দিবে সেই সাবজেক্টের অ্যাডমিট কার্ডে দেখবে তার সামনে একটা বিষয় কোড লেখা আছে, সেই বিষয় কোডটা এখানে লিখতে হবে। পরীক্ষার তারিখ, এই যে এবার পরীক্ষা তারিখ, তুমি যেই দিন পরীক্ষা দিচ্ছ ওই দিন তারিখটা কত, কত সাল সেটা লিখতে হবে। তো আমি এই পরীক্ষাটা মূলত এটা ফরম্যাটটা তৈরি করেছি হচ্ছে 24/08/2025 সালের পরীক্ষা, ওই দিন এই পরীক্ষাটা হচ্ছে তাই। এরপরে যার যেদিন পরীক্ষা আছে এই নিয়ম অনুযায়ী তোমাকে সেই বিষয়টা লিখতে হবে। আশা করি এইটুকু উত্তরপত্রের অংশটুকু পূরণ করতে সক্ষম হয়েছে বা বুঝতে পেরেছি। ঠিক এটা পূরণ করার নিচেই লেখা থাকবে এই স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে। এখান থেকেই ঠিক তোমাকে এই স্থান থেকেই লেখা শুরু করতে হবে। অল্প অল্প কিছু জায়গা থাকবে। এখন অনেকে মনে করতে পারে আমি পরের পেজ থেকে লিখবো, না, তোমাকে অবশ্যই এখান থেকেই কষি টেনে, অর্থাৎ এখান থেকেই তোমাকে এরকম সুন্দর করে মার্জিন টেনে এরপরে তুমি লেখা আরম্ভ করবে। এখানে তুমি লিখলে মনে করো যে ক বিভাগ, ক বিভাগ 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। তো এরকম করে লেখা এখান থেকে আরম্ভ করে দিলে ক খ গ, এরপরে তুমি লিখলে কোনো সমস্যা নাই, তুমি 1 নং প্রশ্নের উত্তর লেখা শুরু করে দিলে ক খ গ ইত্যাদি। যাক, এটা হয়ে গেল আমাদের। তাহলে এরপরে তুমি 1 নং প্রশ্নের উত্তর ক লিখলে, খ লিখলে, গ, এভাবে এভাবে করে উত্তর করলে। এখান থেকেই তোমাকে লেখাটা আরম্ভ করতে হবে। লেখা আরম্ভ হয়ে গেল, এরপরে পেজ বাই পেজ তুমি লিখতে থাকবা। এখন আমরা কাজ করব হচ্ছে এই খাতার অর্থাৎ মূল খাতার শেষ পেজ নিয়ে, যেটা হচ্ছে ব্যাক পেজ বলা হয়। তাহলে আমরা প্রথমে শিখেছি হচ্ছে একদম কভার পেজ, কভার পেজের পরেই লিখেছি যেখান থেকে লেখা আরম্ভ করতে হবে পরবর্তী পেজ। এখন করব আমরা হচ্ছে এই মূল খাতার শেষ পেজ নিয়ে। এখন আমরা মূল খাতার শেষ পেজ নিয়ে আলোচনা করব। তাহলে শেষ পেজের ফরম্যাটটা আমি একটু
লিখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে থাকে। আচ্ছা দেখো, এবার আমি তোমাদের জন্য একদম মূল খাতার লাস্ট পেজের একটা ফরম্যাট এখানে লিখেছি, যেখানে যে বিষয়গুলো লেখা থাকে পরীক্ষার্থীর জন্য নির্দেশনাবলী, মানে এখানে কিছু নিয়মাবলী লেখা থাকে, পরীক্ষায় কিভাবে উত্তর করতে হবে, কি কি নিয়ে যাওয়া যাবে না, এরকম নানান ধরনের অনেক কিছু তথ্য এখানে ইনফরমেশন দেওয়া আছে। এগুলো তোমার দরকার নেই, কাজের না এগুলা, এগুলো নির্দেশনাবলী তোমার জন্য দেওয়া হয়েছে, কি কি ইউজ করতে হবে, কেমন ভাবে লিখতে হবে এইগুলা। এই লাস্ট পেজে যেটুকু তোমার জন্য জরুরি তা হচ্ছে একদম লাস্টে এসে দেখবা, একদম এখানে বাম পাশের কর্নারে লেখা আছে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর। তার মানে তোমার মূল খাতা লেখা শেষ হয়ে গিয়েছে, এখন অতিরিক্ত নম্বরপত্রের প্রয়োজন। দেখা যাচ্ছে তুমি একটা অতিরিক্ত নম্বরপত্র নিলে, দুইটা নিলে, যে কটাই নাও না কেন, এইখানে 1 2 3 4 5 এইভাবে সিরিয়াল করা আছে। তুমি যদি প্রথমে একটা অতিরিক্ত উত্তরপত্র নাও, তাহলে ওই অতিরিক্ত খাতার মধ্যে দেখবে এই যে এরকম খাতার একটা নাম্বার ছিল না, ওইখানেও একটা নাম্বার থাকবে। একটা মনে করো পেজ নিয়েছো, সাপোজ একটা পেজ নিয়েছো, সেই খাতার উপরে অবশ্যই সেখানে লেখা থাকবে একটা নাম্বার। সাপোজ এরকম একটা নাম্বার থাকলো C07429801, এরকম একটা নাম্বার মনে করা আছে। ঠিক ওই খাতার ওই নাম্বারটা এখানে লিখতে হবে। এই কারণে যদি কখনো ওই খাতাটা, অর্থাৎ লুজ পেজ যেটাকে বলা হয় আমরা বলে থাকি, অর্থাৎ অতিরিক্ত খাতা যেটা, যদি কখনো, কারণ খাতাটাকে সেলাই করে দেওয়া হয়, বাঁধাই করে দেওয়া হয় সুতা দিয়ে, যদি কখনো বাদাই থেকে ওটা ছুটে যায়, যদি এই খাতাটা কখনো হারিয়ে যায়, তাহলে ওই খাতাটা হারিয়ে গেলে তোমার এই নাম্বার দেখে কিন্তু ওই খাতাটা খোঁজা তখন সহজ হয়ে যাবে, যে হ্যাঁ এই খাতার অতিরিক্ত পেজ হচ্ছে এটা। এই জন্যই নাম্বারটা এখানে জরুরি ভাবে লিখতে হয়। তুমি যদি আরেকটা পেজ নাও বা অতিরিক্ত খাতা যদি তোমার দুইটা লাগে, তখন এখানে আরেকটা নাম্বার 0, এখানে 74298807, এরকম নাম্বার থাকে, ওইখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারটা তুমি এখানে লিখবে। আর কক্ষ পরিদর্শক যিনি আছেন, তিনি কি করবেন, তিনি এই যে অতিরিক্ত খাতা যিনি দিচ্ছেন, অবশ্যই দেওয়ার সময় এইখানে একটা তার সিগনেচার এবং তারিখ দেখবে, হ্যাঁ সে অতিরিক্ত খাতা দিয়েছে, আমি তাকে অতিরিক্ত খাতা দিয়েছি, অবশ্যই তুমি সিগনেচার করিয়ে নেবে স্যারের থেকে। তখন স্যার এখানে দেখে এখানে একটা কি করবে, এই সিগনেচার এবং 24/8/2025 এরকম একটা সিগনেচার তিনি কি করবেন, করিয়ে দিবেন। তাহলে আমাদের শেষ পেজের কাজ শেষ হয়ে গেল। এরপরে আসি আমরা অতিরিক্ত খাতার উপরে ফরম্যাট কেমন থাকতে পারে। এখন সেই ফরম্যাটটা নিয়ে আসছি তোমাদের সামনে, অতিরিক্ত খাতার ফরম্যাটটা, অর্থাৎ অতিরিক্ত যে খাতাটা থাকবে সেই খাতায় কেমন থাকতে পারে সেটা নিয়ে এখন আমি একটু দেখছি তোমাদেরকে। আচ্ছা দেখি, এখন এটা হচ্ছে অতিরিক্ত যে খাতাটা থাকবে, সেই অতিরিক্ত খাতার শুরুতে এরকম একটা ফরম্যাট থাকবে, এটাও আমাকে পূরণ করতে হবে। মানে আমার মূল খাতা শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি অতিরিক্ত উত্তরপত্র নিব, সেই অতিরিক্ত উত্তরপত্রে এরকম একটা ফরম্যাট শুরুতেই দেওয়া থাকবে। তাহলে আমাকে এইভাবে করে লিখতে হবে। লেখা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রমিক নং, এই যে যে নাম্বারটা বলেছি, এইখানে যে নাম্বারটা লেখা থাকবে, সাপোজ আমি যে কোনো একটা ফরম্যাটে নাম্বার লিখে নিয়েছি মন মতো, তো এইখানে যে নাম্বারটা থাকবে, একটু আগে যেটা করিয়েছি, মূল খাতার একদম পিছনে অতিরিক্ত ক্রমিক নাম্বার খাতার সেইখানে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল অনুযায়ী এইভাবে করে তুমি সেই নাম্বারটা, এই নাম্বারটা ওইখানে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। অতিরিক্ত উত্তরপত্র লেখা থাকবে পরীক্ষার নাম, ওই যে আমি যেহেতু করাচ্ছি এটা কি অনার্স প্রথম বর্ষ, সালটা কত, পরীক্ষার সাল কত 2024, এটা করাচ্ছিলাম। বিষয় কি দিয়েছিলাম, তার মানে শুরুতে আমি যা দিয়েছি সেইটাই এখানে হুবহু লিখতে হবে। অর্থনীতি, বিষয়ের শিরোনাম কি দিয়েছিলাম, আমি যেহেতু করাচ্ছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আমি এটা লিখিয়েছিলাম, সেই জন্য এই ফরম্যাট দিয়েই করাচ্ছি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হয়ে গেল। এরপরে বিষয় কোড, আমি যে বিষয় কোডটা দিয়েছিলাম তা এখানে দিব আমি 21/15/01। তারিখ, কয় তারিখে পরীক্ষাটা দিয়েছিলাম, ঠিক সেম জিনিসটাই এখানে আবার লিখতে হবে 24/8/2025।
এরপরে ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ, তার মানে এই জায়গাটা তুমি ফিল আপ করবে না, তোমার এই খাতাটা সব ঠিকঠাক থাকবে। তুমি যখন অতিরিক্ত পেপার নিবে তখন যিনি পরীক্ষার পরিদর্শক হিসেবে থাকবেন যে শিক্ষক, সেই শিক্ষক অবশ্যই এই সবকিছু দেখে, অর্থাৎ তোমার যে খাতা লাগবে তোমার খাতা চেক করে সবকিছু পিছনে লেখা ঠিক আছে কিনা দেখে অতিরিক্ত খাতার নাম্বারটা লেখার এখানে দেখে ওইখানে একটা সিগনেচার করবে, আর এইখানে তিনি একটা সিগনেচার করবেন যে হ্যাঁ তিনি তোমাকে খাতাটা দিয়েছেন। তাহলে তার সিগনেচার থাকবে এইখানে, ওই সম্মানিত শিক্ষকের স্বাক্ষর থাকবেন এইখানে 24/8/2025। ব্যাস হয়ে গেল। এরপরে লেখা থাকবে এই স্থান হতে লেখা আরম্ভ করতে হবে, যেখান থেকে এই কথাটা লেখা থাকবে সেখান থেকে এই কষি টেনে আমার লেখাটাকে আরম্ভ করতে হবে। ব্যাস তুমি এখান থেকে কি করবে, লেখাটা শুরু করবে। এই ছিল হচ্ছে অতিরিক্ত খাতার নাম্বার লেখাটা। অর্থাৎ অতিরিক্ত খাতা যখন দিবে তোমাকে তখন কি ফরম্যাটে লিখতে হবে এটাই হচ্ছে কথা। এরপরে তুমি লিখতে থাকবে। এই পরীক্ষার মাঝে আরেকটা বিষয় যেটা আসবে তা হচ্ছে তুমি যে পরীক্ষা দিচ্ছ ওই দিন অবশ্যই তোমার একটা হাজিরা পত্র আছে যেটাকে বলা হয় অ্যাটেন্ডেন্স শিট, সেটা তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। কারণ তুমি কি আসলে পরীক্ষা দিয়েছো কি দাও নাই সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে, এই জন্য ওই হাজিরা শিটটা অবশ্যই তোমাকে ফিল আপ করতে হবে। তো হাজিরা শিটের ফরম্যাটটা কেমন হবে তা আমরা এখন দেখব এবং সেটা ফিল আপ করব। আচ্ছা, এরকম একটা জিনিস থাকবে যা হচ্ছে হাজিরা পত্র, এটাকে আমরা অ্যাটেন্ডেন্স শিট বা হাজিরা পত্র হিসেবে বলতে পারি। একটা হাজিরা পত্র থাকবে। তো হাজিরা পত্র তুমি যে পরীক্ষা দিয়েছো ওই দিন সেই কিছু জিনিস এখানে লিখতে হবে, তার মানে তোমার একটা ডকুমেন্ট থাকবে যে হ্যাঁ তুমি ওই দিন পরীক্ষা দিয়েছো। কারণ অনেক সময় যে অনুপস্থিত দেখাই, তো যদি এইখানে ঠিকঠাক মতো ফিল আপ না করো তাহলে তোমাকে কিন্তু অনুপস্থিত বলে গণ্য করা হবে। তাহলে এখন সেটা কিভাবে পূরণ করব দেখি। এইখানে যে বিষয়গুলো রয়েছে, প্রথমে এক্সাম ডেট। তো আজকে আমি যেইভাবে করে লিখিয়েছি ফরম্যাটটা শুরুতে, তাহলে সেই অনুযায়ী লিখবো এক্সাম ডেট, যেহেতু আমি দিয়েছিলাম 24/08/25। তার মানে এই এক্সাম ডেটটা যেই দিন তুমি পরীক্ষা দিবে ওই ডেটটা, আমি একটা নমুনা দিয়েছি এখানে, যেদিন পরীক্ষা হবে ওই দিনের ডেটটা এখানে তোমাকে লিখতে হবে। পেপার কোড, অর্থাৎ তুমি যেই পত্র পরীক্ষা দিচ্ছ ওই পেপার কোডটা তোমাকে অবশ্যই লিখতে হবে। যেহেতু আমি ফরম্যাটটা তৈরি করেছিলাম, পেপার কোডটা ছিল হচ্ছে 211501। তো তোমার যেদিন যেই পরীক্ষাটা থাকবে সেই দিনের ওই পরীক্ষার কোডটা এখানে লিখতে হবে। পেপার টাইটেল, অর্থাৎ বিষয়ের শিরোনাম, তবে যে পরীক্ষা আমরা দিচ্ছিলাম এটা অবশ্যই এখানে লেখা থাকবে, ঠিক আছে? পূর্ব থেকে এখানে প্রত্যেকটা বিষয়ের লেখা থাকবে, যেদিন যে পরীক্ষা সেই দিন তোমাকে অবশ্যই এই ফাঁকাগুলো, এই বিষয়গুলো অবশ্যই পূর্ব থেকেই ওই হাজিরা পত্রে লেখা থাকবে। তাহলে আমি যেহেতু কি দিচ্ছিলাম এখানে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ব্যাস পেপার টাইটেল হয়ে গেল। তুমি যদি পরবর্তী দেখো কতগুলো ঘর ফাঁকা আছে, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক সামষ্টিক অর্থনীতি, মৌলিক গণিত, মৌলিক পরিসংখ্যান, সমাজকর্ম পরিচিতি বা সমাজবিজ্ঞান পরিচিতি, প্রত্যেকেরই এরকম যার যে পরীক্ষা সেটা হাজিরা পত্রে অবশ্যই লেখা থাকবে। তোমাকে শুধু ফিল আপ করতে হবে এক্সাম ডেট, পেপার কোডও পাশে লেখা থাকবে, এটাও তোমাকে বারবার লিখতে হবে না, এটাও ফিল আপ করা থাকবে। স্টুডেন্ট সিগনেচার, এই ঘরটা ফাঁকা থাকবে। তার মানে আমি একটু বলে দিই কোন ঘরটা ফাঁকা থাকবে। এক্সাম ডেট এই ঘরটা ফাঁকা থাকবে, স্টুডেন্ট সিগনেচার এটা ফাঁকা থাকবে, সিরিয়াল নাম্বার এটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে। শুধু পূরণ করা থাকবে হচ্ছে এই পেপার কোড আর হচ্ছে পেপার টাইটেল, এটা পূর্ব থেকে কি থাকবে ফিল আপ করা থাকবে, এটা তোমার কোনো হাত দিতে হবে না। এখন স্টুডেন্ট সিগনেচার, এখন স্টুডেন্ট সিগনেচারের বেলায় তুমি যেভাবে করে তোমার অ্যাডমিট কার্ডের সিগনেচার আছে তুমি সেটাকে দিতে পারো, অথবা রেজিস্ট্রেশন কার্ডে তুমি একটা সাইন দিয়েছো না সেইভাবে দিতে পারো, অথবা তোমার নামটাকে ছোট করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে এত বেশি বড় নাম লিখো না যা এই ঘরের মধ্যে না ধরে আরেক ঘরে চলে যায়, এটা আমরা যেন না করি। তোমার প্রতিদিনের একই সিগনেচার হবে, যতগুলো পরীক্ষা দেবে প্রত্যেক দিনে বুঝতে পারে যে হ্যাঁ এই স্টুডেন্টটাই পরীক্ষা দিচ্ছে, তোমার যেটা সিগনেচার বা সাইন রয়েছে সেটা, তাহলে অবশ্যই ছোট করে এখানে নাম লিখে দেবে। অথবা তুমি রেজিস্ট্রেশন কার্ডে যেইটা নাম লিখেছিলে সেটাও তুমি লিখে দিলে সব থেকে ভালো হয়, হ্যাঁ এই স্টুডেন্টটাই এটা। তাহলে এখানে সাপোজ যেহেতু আমি পরীক্ষাতে নাম দিয়েছিলাম MD9, তাহলে আমার সিগনেচার আমি এখানে সাইন হিসেবে দিতেছি, এখানে সাইন দিয়ে দিলাম, শুধু সাইন আর কিছু না।
টপ কভার্স সিরিয়াল নাম্বার অফ ওএমআর। এই যে এবার আসি, অর্থাৎ একদম মেন যে খাতা দিয়েছিল, যেই নাম্বারটা এতক্ষণ বহন করে রাখতেছিলাম প্রত্যেকটা ভিডিওর মধ্যে, এটা তাই না, ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এই নাম্বারটা ছিল, তাহলে এখন এই নাম্বারটা আমার এখানে তুলে দিতে হবে। এই যে এখন, তার মানে আমার খাতা যদি কখনো হারিয়ে যায়, এই হাজিরা শীট দেখে বুঝে নিতে পারো যে এই খাতাটা আমার ছিল, এই খাতাটাই আমি পরীক্ষা দিয়েছি, সেই কারণে এই নাম্বারটা এখন এখানে আমাকে তুলতে হবে। একদম মূল খাতার মূল পেজের অর্থাৎ কাভার পেজের উপরের দিকে টপে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা, তাহলে এই নাম্বারটা এখন আমাকে এখানে তুলে লিখতে হবে হুবহু H6521309243। তার মানে তোমার যে খাতার নাম্বার থাকবে হুবহু ওই খাতার নাম্বারটাই ওখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছি। লাস্ট যে ঘরটা, এটা তোমার পূরণ করতে হবে না, ওটা হচ্ছে ইনভিজিলেটরস সিগনেচার, অর্থাৎ কক্ষ পরিদর্শক যিনি থাকবেন তিনি এই সিগনেচারটা করবেন, যে সবকিছু ঠিকঠাক আছে দেখার পরেই ওখানে সিগনেচার করবেন। তাহলে ইনভিজিলেটর বা কক্ষ পরিদর্শকের দুইটা স্বাক্ষর, একটা হচ্ছে হাজিরা পত্রে, আর একটা হচ্ছে কোথায়, একদম মেন যে কভার পেজ রয়েছে সেইখানে লাস্টের দিকে সিগনেচার। আর একটা সিগনেচার আছে, যদি তুমি অতিরিক্ত খাতা নাও তাহলে সেই অতিরিক্ত খাতার সংখ্যার ওইখানে একটা সিগনেচার করবে, কারণ এই সিগনেচারটা খুবই ইম্পর্টেন্ট, যে তুমি নিয়েছো সবকিছু একদম সঠিক পরিপূর্ণভাবে, তাহলে এই সিগনেচার থাকলে বোঝা যাবে হ্যাঁ তুমি সঠিক সম্পূর্ণ কিছুই নিয়েছো, ভিন্ন কোনো উপায় অবলম্বন করনি। তাহলে এখন এখানে ইনভিজিলেটরের সিগনেচার, এখানে ইনভিজিলেটর মনে করো আমি চেয়েছিলাম, এখানে আমি ইনভিজিলেটরের সিগনেচার দিয়ে দিলাম 24/8/2025। তো ইনভিজিলেটর সিগনেচার ওখানে দিয়ে দেবে। এইভাবে করে যেদিন যে যে পরীক্ষা হবে প্রত্যেকটা দিন এইভাবে করে, এটা পূর্ব থেকেই দেওয়া থাকবে, এটা পূর্ব থেকেই দেওয়া থাকবে, এটাও পূর্ব থেকেই দেওয়া থাকবে, এটাও পূর্ব থেকে দেওয়া থাকবে, এইভাবে করে ডেট চেঞ্জ হবে, তোমার সাইন একই রকম থাকবে, খাতার নাম্বারপত্র ভিন্ন হবে, ইনভিজিলেটর যিনি যেই দিন কক্ষ পরিদর্শক থাকবেন সেই দিন তিনি ফিল আপ করবেন। আশা করি তোমাদের যে পরীক্ষার যে মানে প্রথম দিনের যে খাতাটা কিভাবে পূরণ করতে হয় তার একটা নমুনা ফরম্যাট নিয়ে এখানে আজকে আলোচনা করেছি। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পেরেছো। আশা করি ভয়ের কিছু নাই, ঠিক যেভাবে দিলাম পরীক্ষার খাতায় দেখবে এইভাবেই করেই তোমাকে একটা খাতা দেওয়া হয়েছে। আর সর্বোপরি কথা হচ্ছে একটা, কোনো বিষয় যদি এরপরও না বুঝে থাকো, যিনি কক্ষ পরিদর্শক থাকবেন তার সঙ্গে নমনীয়ভাবে কথা বলতে হবে, সদাচরণ করতে হবে, কোনো উচ্ছৃঙ্খল করা যাবে না এবং তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে, কোনো কিছু না বুঝলে শিক্ষকদেরকে বলবে স্যার এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন। অবশ্যই ওই কর্তব্যরত শিক্ষক তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। আর যেহেতু খাতা তোমার জন্য একটাই বরাদ্দ, আমরা সতর্কতার সহিত পূরণ করব, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো সকলের সুস্বাস্থ্য এবং সকলের পরীক্ষা ভালো হোক এবং সবাই সফলতার শীর্ষে অবস্থান করুক, এই দোয়া এবং প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।